তরুণ বাম নেতা প্রতীকুর রহমানের ইস্তফাকে কেন্দ্র করে সিপিএমের অন্দরেও ঝড় উঠেছে বলে খবর। পদত্যাগের পর থেকেই সিপিএমের রাজ্য কমিটির সদস্য তরুণ এই নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে তৃণমূলেও যোগ দিতে পারেন লোকসভা সিপিএমের ডায়মন্ড হারবারের প্রার্থী। এই পরিস্থিতিতে বুধবার সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে উঠল প্রতিকূল প্রসঙ্গ, যেখানে প্রতিকূলকে নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। প্রতিকূল নিজে আসেননি বৈঠকে, বিমান বসুর তরফ থেকে ফোনে যোগাযোগ করা হলেও বরফ গলেনি। নিজের অবস্থানে অনড় প্রতিকূল। এই পরিস্থিতি সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে যে প্রতিকূল ইস্যুতে সরগরম হতে চলেছে তা জানাই ছিল। রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে বিষয়টি উঠলেও সূত্রের খবর, আপাতত প্রতিকূলকে গুরুত্ব না দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে সিপিএম নেতৃত্ব। এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে প্রতিকূল রহমানকে আর বাড়তি কোনো গুরুত্ব দেওয়া হবে না। দলের পক্ষ থেকে প্রতিকূলের সঙ্গে যোগাযোগ অথবা আলোচনাও হবে না। সিপিএম এর নেতৃত্ব প্রতিকূল রহমানের আগামী সিদ্ধান্ত বা কার্যকলাপের উপরই নজর রাখতে চাইছে। আরও জানা যাচ্ছে, প্রতিকূল রহমানের পাঠানো সদস্যপদ ত্যাগের চিঠি প্রকাশ্যে আসা পরবর্তী সময়ে তার একাধিক মন্তব্য কোনোভাবেই ভালো চোখে নেয়নি দল। রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে আলোচিত হওয়ার সিদ্ধান্ত রাজ্য কমিটিতে পেশ হবে। অপরদিকে দলের উপর ক্ষোভ, অভিমান, ঘৃণা রয়েছে বলে রেভলিউশন বেঙ্গলকে দেওয়া এক্সক্লুসিভ টেলিফোনিক সাক্ষাৎকারে জানিয়েছেন প্রতিকূল রহমান। করেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য। হ্যাঁ, তুমি যে ইস্তফা পত্রটা দিয়েছো সেটা সামনে চলে আসা, আর এই তোমার সাথে দলের দূরত্ব বাড়ার প্রধান কারণ কি? মোহাম্মদ সেলিম, হুমায়ুন কবির বৈঠক, না শতরূপ দা যে নীতি নৈতিকতা দায় কি একা শুধু সিপিআইএম এর? তুমি তারপর একটা পোস্ট করেছিলে, সেটা কি বলবে তুমি? শোনো, প্রথম কথা হচ্ছে আমি এতদিন পর্যন্ত স্বীকার করিনি যে ওই ওই চিঠিটা আমার, বাট এতে আবার অস্বীকারও করিনি। বাট এটা বাস্তব কথা, ওই চিঠিটা আমি দিয়েছিলাম এবং ওটা আমার চিঠি, আমি রাজ্য কমিটির গ্রুপে দিয়েছিলাম, সেখান থেকে লিক হয়েছে। প্রশ্ন সেখানে না, আমাদের লাইফ ইজ এ জার্নি। এটা গোটাটা যদি একটা পথ হয়, আমার জীবনে চলার পথে হচ্ছে রাজনীতি, যদি মানে আমার একটা জীবন হয়, সেই রাজনীতির সর্বোচ্চ জায়গায় যখন আমি এমন একটা সিদ্ধান্ত নিই, মানে এটা আমার রাজনৈতিক আত্মহত্যা। তো একটা মানুষ আত্মহত্যা করতে কখন বাধ্য হয়? শুধুমাত্র কি একটা কারণে হয়, দুটো কারণে হয়, না অনেকগুলো কারণে হয়। তো ফলে কেবলমাত্র তুমি একটা বা দুটো কারণ একসঙ্গে দিয়ে গুলিয়ে ফেলার চেষ্টা করো না। এটি মতদর্শকগত লড়াই সামান্যতম থাকলেও বাট বেশিরভাগটা হচ্ছে নিতান্ত ব্যক্তিগত লড়াই। ব্যক্তিগতভাবে আমাকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে এবং তার জন্য আমি এটা সিম্প্যাথি আদায় করবার জন্য তোমার মাধ্যম দিয়ে লোককে বলছি না, এটা ফ্যাক্ট যে আমার এই পজিশনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে যে এনাফ, আর করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাই আমি এই পত্রটা দিয়েছিলাম। তুমি এই দুটো কারণ না বললে দীর্ঘদিনের একটা ক্ষোভ, কিংবা অভিমান বলছো। তুমি তো বাংলা বাঁচাও যাত্রার সময়ও কিন্তু খুব অ্যাক্টিভ ছিলে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের পর সব থেকে বেশি সভা হয়তো তুমিই করেছিলে। দুটো সভাতে ভাষণ দেওয়ার নাম যদি অ্যাক্টিভ হয়, হ্যাঁ, ওই অ্যাক্টিভ মানে ওই রকম অ্যাক্টিভেটেড সিপিআইএম হয় না। তো একই সঙ্গে দুটো ভাষণ দেওয়ার মানে যদি অ্যাক্টিভেট হয়, হ্যাঁ, ওই রকম অ্যাক্টিভেটেড, হ্যাঁ, ওই রকম অ্যাক্টিভিটি সিপিআইএম এ হয় না, অন্য কোথাও হতে পারে, সিপিআইএম এরকম হয় না। এর পাশাপাশি কি তোমার তৃণমূলে যোগদান নিয়ে একটা জল্পনা চলছে? তোমার এমনকি এও শোনা যাচ্ছে মথুরাপুর আসন থেকে দাঁড়াতে পারো তুমি। তো তোমার কি প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে, আমি এমন একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি যার সামনে অনেকগুলো বাঁক আছে। সেই বাঁকের অনেকগুলো কোণে কি আছে আমি জানি না। কোথাও খাদ আছে, কোথাও সুন্দর রাস্তা আছে, কোথাও বাগিচা আছে, আই ডোন্ট নো। যতক্ষণ আমি বাঁকটা পেরোবো ততক্ষণ আমি কোনো উত্তর দিতে পারবো না। তো ফলে লেটস সি, বাঁকটা পেরিয়ে দেখি কি আছে, তারপরে বলবো। বিমান বসুর ডাকেও সাড়া দিলে না, এতটাই অভিমান? বিমান বসু আর আমার মধ্যে কথা হয়েছে, সেই কথাটাও সাংবাদিকরা জানলো কি করে? তো ফলে অভিমান তো একটা আছে, অভিমান না, অভিমান যতটা আছে তার থেকে কিছুটা ঘৃণাও বেশি আছে। পয়েন্টটা সেটা না, পয়েন্টটা তো আমি চিঠিটা তো বিমানদাকে দিইনি। আমি চিঠিটা যাকে দিয়েছিলাম তার থেকেই কোনো রিপ্লাই পাইনি। সেটা প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে বিমানদার সঙ্গে আমার যে কথা হয়েছে সেই কথা কোট আনকোট সংবাদ মাধ্যম জানছে কি করে? তো তার মানে আমি আবার অফিসে আবার আমার কথা লিক হবে, একবার সংবাদ মাধ্যমের আলোচনা, সোশ্যাল মিডিয়ার অনেকক্ষণ টেবিল ফেলে আমাকে পোস্টমর্টম করবে। তো তার কি না যাওয়াই ভালো না? শেষ প্রশ্ন, আলোচনার মাধ্যমে তোমাদের পার্টি যেটা করেছিল, আলোচনার মাধ্যমে বরফ গলার কোনো ইঙ্গিত কি আছে? তুমি সিপিএম এ থেকে যাবে এরকম কোনো সম্ভাবনা?
আমি তো আলোচনা করতে চেয়েছিলাম, সেই কারণে পার্টির অভ্যন্তরেই দিয়েছিলাম। সেই পার্টির অভ্যন্তরের খবর কে বা কারা বাইরে আনলো। আচ্ছা চলো ধরে নিলাম আলোচনা, আমি এখনো বলছি আমি আলোচনা করতে চাই। অসংখ্য কর্মী সমর্থক বন্ধু দরদি যারা ভালোবাসে তাদের দিকে তাকে আমি আলোচনা করতে চাই। বাট আমি তো শর্ত দিতে পারি না, আমি অনুরোধ করতে পারি পার্টির কাছে, যে বা যারা পার্টির রাজ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই খবর লিক করেছে তাদেরকে বের করুক, করে উপযুক্ত শাস্তি দিক, দিলে তারপর আমি আলোচনা টেবিলে বসবো, আমি আলোচনা করতে রাজি আছি। তখন আমি আলোচনায় বসতে রাজি আছি, কারণ তখনটা কিছুটা কনফিডেন্স পাবো যে বোধহয় খবর আর লিক হবে না। আমি গোপনীয়তার কারণে যাচ্ছি না। গোপনীয়তার কারণে যাচ্ছ না। তোমারই একটা পুরনো ইন্টারভিউ দেখছিলাম যেখানে তুমি বলছিলে যে আর যাই হোক তৃণমূল বিজেপিতে কোনো তো যাবো না, শূন্য থাকতেও রাজি আছি, মেরুদণ্ড বিক্রি নেই। তো প্রতিকুর রহমান এখন কি বলবে? কখন কোথায় কোন পরিস্থিতিতে বলেছি, সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে তখন যেটা ঠিক মনে হয়েছিল সেটা ঠিক বলেছি। প্রচন্ড যখন রোদের মধ্যে দৌড়ায়, যখন ঘাম হয়, তখন ফ্রিজের ঠান্ডা জল ভালো লাগে। আর এই যে প্রচন্ড ঠান্ডা গেল, তখন যদি ফ্রিজের জল আপনাকে দেয়, আপনি খাবেন? ফলে জল আপনার জন্য প্রয়োজনীয়, জলটা কখন ঠান্ডা করে খাবেন কখন গরম করে খাবেন সেটা পরিস্থিতির উপরে ডিপেন্ড করে, তাই না? সামনেই ভোট, প্রার্থী তালিকা নিয়েও আলোচনা শেষ পর্যায়ে। সেই সময় প্রতিকুরকে নিয়ে সিপিআইএম এর অস্বস্তি অনেকটাই বেড়েছে। এবার দেখার শুরু সিপিআইএম প্রতিকুরকে নিয়ে ও প্রতিকুর নিজের রাজনৈতিক কেরিয়ার নিয়ে কোন সিদ্ধান্ত নেয়। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।